বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা প্রিপজিশনের উপরে একটি ক্লাস নিব। প্রিপজিশনের উপরে আমি অলরেডি দুটো ক্লাস নিয়েছিলাম এবং তা ইউটিউবে রয়েছে। আজকে আমার থার্ড ক্লাস প্রিপজিশনের উপরে। তবে এই ক্লাসগুলো একটু সিস্টেমেটিক নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি 4 মাসের প্রশিক্ষণে যাচ্ছি, তো হয়তো সিরিয়ালি নেওয়া সম্ভব হবে না, মাঝে মধ্যে চেষ্টা করব ক্লাস নেওয়ার জন্য। যাই হোক, আজকে আমরা প্রিপজিশনের উপরে থার্ড ক্লাসটি করব এবং এই ক্লাসে কিছু বিষয় আলোচনা করব যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আমি আশা করব যে তোমরা সকলে ক্লাসগুলো, আগের ক্লাসগুলো এবং বর্তমান যে ক্লাসগুলো সেগুলো মনোযোগ সহকারে দেখবে এবং কোনো প্রয়োজন হলে, কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট করে জানাবে। ওকে, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিএ ইংলিশ, এমএ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইএলটি ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। প্রিপজিশনের প্রাথমিক যে আলোচনা সেটা একটু করে নিই। প্রিপজিশন বলতে আসলে কি বোঝায়? প্রিপজিশন হলো একটি ওয়ার্ড অথবা একগুচ্ছ ওয়ার্ড, এ ওয়ার্ড আর এ গ্রুপ অফ ওয়ার্ডস, একটা শব্দ বা কয়েকটি শব্দের গ্রুপ বা দল। যেমন ইন, এটা একটা শব্দ, টু একটা শব্দ, কিন্তু অন বিহাফ অফ এখানে কয়েকটি শব্দ আছে। তাহলে একটি শব্দ অথবা কয়েকটি শব্দের গ্রুপ বা দল যা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। মনে রাখতে হবে, প্রিপজিশন বসে হলো নাউন বা প্রোনাউনের পূর্বে। কেন বসে? টু শো টাইম, প্লেস, পজিশন, মেথড, সময়, স্থান, অবস্থান কিংবা পদ্ধতি বোঝানোর জন্য বা বোঝানোর উদ্দেশ্যে যেই শব্দ বা শব্দবন্ধ ব্যবহৃত হয় নাউন বা প্রোনাউনের পূর্বে, তাদেরকে বলা হয় প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের কয়েকটি বিষয় মনে রাখতে হবে। এক হচ্ছে, এরা একটি শব্দ বা শব্দবন্ধ হতে পারে, গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে, এবং তারা নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। আর উদ্দেশ্য হবে সময়, স্থান, অবস্থান এবং পদ্ধতি বোঝানো। কোনো একটা নাউনের সময় কি, অথবা স্থান কি, কিংবা পজিশন কি, অথবা তার পদ্ধতি কি, ইত্যাদি বোঝানোটাই হবে প্রিপজিশনের মূল কাজ। প্রিপজিশনাল ফ্রেজ, এটা একটা বেসিক জিনিস, আমরা এটাও জেনে নিই। প্রিপজিশনাল ফ্রেজ হলো সেই ফ্রেজ বা শব্দগুচ্ছ যার শুরুতে একটি প্রিপজিশন থাকে এবং তারপরে কোনো নাউন থাকে। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ হলো প্রিপজিশন যুক্ত কোনো নাউন। যেমন অ্যাট নাইট, এই অ্যাট নাইট এটা হচ্ছে, অ্যাট হচ্ছে প্রিপজিশন আর নাইট হচ্ছে নাউন, দুটো মিলে অ্যাট নাইট, এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। একইভাবে আফটার ব্রেকফাস্ট, এখানেও প্রিপজিশন হচ্ছে আফটার আর ব্রেকফাস্ট হচ্ছে নাউন। তাহলে আফটার ব্রেকফাস্ট হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এরপরে আরেকটি বিষয়, সেটা হচ্ছে গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব অথবা প্রিপজিশনাল ভার্ব। প্রিপজিশনের সাথে যুক্ত ভার্বকে বলা হয় ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, যেটা আলাদাভাবে অর্থ হয় একরকম, আর প্রিপজিশনটা যুক্ত থাকলে অর্থ হয় অন্যরকম। অর্থাৎ প্রিপজিশন পরিবর্তন করলে অর্থের পরিবর্তন হয়, এরকম ভার্বকে বলা হয় প্রিপজিশনাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব। যেমন অ্যাক্ট অ্যাগেনস্ট, অ্যাক্ট হচ্ছে অর্থ অভিনয় করা বা কাজ করা, এটার সাথে যদি অ্যাগেনস্ট যুক্ত থাকে তাহলে বুঝবো যে এটা হলো কারো বিরুদ্ধে কাজ করা, অপোজিশন, অ্যাক্ট অ্যাগেনস্ট। আবার অ্যাক্টের পরে যদি ফর থাকে, অ্যাক্ট ফর, তাহলে বুঝবো যে এটা হচ্ছে সমর্থন করা বা কাউকে সাপোর্ট করা। তাহলে এই যে অ্যাক্ট শব্দটি বা ক্রিয়াটির সাথে যখন অ্যাগেনস্ট যুক্ত হচ্ছে তখন একরকম অর্থ, যখন ফর যুক্ত হচ্ছে তখন অন্যরকম অর্থ। এই যে প্রিপজিশন পরিবর্তনের সাথে সাথে অর্থের পরিবর্তন হলো, এই কারণে এই জাতীয় ভার্বকে, মানে অ্যাক্ট অ্যাগেনস্ট, অ্যাক্ট ফর, এই জাতীয় ভার্বকে কিংবা ভার্ব প্লাস প্রিপজিশনকে বলা হয় ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব অথবা প্রিপজিশনাল ভার্ব।
এখানে মনে রাখতে হবে যে প্রিপোজিশন চেঞ্জ হলেই ক্রিয়াটার অর্থ পরিবর্তন হয়ে যায়। এছাড়া ওই প্রিপোজিশনটা ছাড়া উক্ত ভার্বের অর্থটা অস্পষ্ট থাকে। যেমন অ্যাক্ট কথাটির অর্থ হচ্ছে কাজ করা বা অভিনয় করা, কিন্তু অ্যাগেনস্ট যুক্ত না হলে এই বিরোধিতা করা এই অর্থটা আসে না। তাহলে বোঝা যাচ্ছে যে এই প্রিপোজিশন এবং এখানে এবং ক্রিয়াটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, ইনসেপারেবলি কানেক্টেড। তাহলে তিনটি জিনিস শিখলাম। এক হচ্ছে প্রিপোজিশন কাকে বলে, দুই প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে, তিন ফ্রেজাল ভার্ব কাকে বলে। ওকে, এবার আমরা কিছু কমন প্রিপোজিশনের অর্থ দেখব। হ্যাঁ, এটা বাংলা যে বিভক্তি আছে সেই বিভক্তির অনুরূপ। যেমন বাংলায় এ অ তে, এই এটা ইংরেজি হচ্ছে অ্যাট, অথবা প্রিপোজিশন অ্যাট এর বাংলা হচ্ছে এ অ তে। যেমন ঢাকায়, তাহলে হবে এটা ওকে। যেমন ছোট স্থান যদি বোঝায় ঢাকায়, তাহলে হবে অ্যাট ঢাকা। আবার যদি আহ, আহ, এরকম অন্য যে ছোট স্থানগুলো সেগুলো, যেমন দরজার পাশে, তখন কি হবে অ্যাট দ্য ডোর। এভাবে অ্যাট প্রিপোজিশনটির অর্থ হচ্ছে এ অতে। যে সকল বাংলা শব্দের শেষে এ অতে থাকে স্থানবাচক শব্দ, সেগুলোর সাথে আমরা অ্যাট বসাতে পারি। আবার যেমন ধরি যে সন্ধ্যা 7টায়, এই যে সন্ধ্যা 7টায় টয়াকার অন্তঃস্থয় আছে, এখানে কিন্তু আমরা বসাবো at 7 p.m. তাহলে আমরা বুঝতেছি যে বাংলা শব্দের শেষে এ অতে ইত্যাদি থাকলে সেখানে ইংরেজি প্রিপোজিশনটা অ্যাড হয়। একইভাবে বাংলা তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক, এটা বোঝানোর জন্য ইংরেজিতে আমরা বসাবো বাই। বাই অর্থ হচ্ছে দ্বারা, দিয়ে কর্তৃক। যেমন সে লাঠি দিয়ে পিটালো, তাহলে ইংরেজি হবে হি বিট বাই স্টিক। সে লাঠি দিয়ে পিটালো। এরপরে আমরা কলম দিয়ে লিখি, উই রাইট বাই পেন্স। সেখানে কলম দিয়ে লিখি বা কলম দ্বারা লিখি, এই দ্বারা দিয়ে বোঝানোর জন্য বাই ব্যবহৃত হয়। এরপরে কারো সম্বন্ধে বা প্রায় বোঝানোর জন্য, কারো সম্বন্ধে বোঝানোর জন্য বসে অ্যাবাউট, বা কোনো কিছুর সম্বন্ধে বোঝানোর জন্য, সম্পর্কে বোঝানোর জন্য অ্যাবাউট। আর কোনো কিছু কাছাকাছি বোঝানোর জন্য বসে অ্যাবাউট। যেমন অ্যাবাউট হচ্ছে, যেমন আমার কাছে প্রায় 500 টাকা আছে, তাহলে ইংরেজি হবে আই হ্যাভ অ্যাবাউট 500 মানি, মাই 500 টাকা। তো এখানে এই যে অ্যাবাউট, এটা হচ্ছে 500 এর কাছাকাছি, কম। হ্যাঁ, তাহলে যখন আমরা অ্যাবাউট বুঝাবো, যখন কোনো কিছু সম্বন্ধে বা প্রায় বুঝাবো, তখন সেখানে প্রিপোজিশন হবে অ্যাবাউট। এভাবে অ্যারাউন্ড অর্থ হচ্ছে চারদিকে, অফ অর্থ হচ্ছে এর, অন অর্থ উপর বা তীরে, ফর জন্য উদ্দেশ্যে, ফ্রম হতে থেকে, ইন মধ্যে, এ অতে। বিশেষ অর্থটা হচ্ছে মধ্যে, ইনের বিশেষ অর্থ হচ্ছে মধ্যে। এছাড়াও এ অতে অর্থেও ব্যবহৃত হবে। উইথ অর্থ হচ্ছে সাথে বা দ্বারা, ইনটু মধ্যে বা ভিতরে। সাধারণত ইনটুটা হচ্ছে গতি বোঝায়, মধ্যে বা ভিতরে গতি। টু, এটা হচ্ছে প্রতি, দিকে, কাছে। টু সাধারণত গতি বোঝায়। হ্যাঁ, যেমন সূর্য, যেমন হচ্ছে পশ্চিম দিকে, কিংবা কিংবা আমার প্রতি, ইত্যাদি। অ্যাগেনস্ট হচ্ছে বিরুদ্ধে, আউট অফ বাহিরে, বিটুইন দুইয়ের মধ্যে, এমং অনেকের মধ্যে, থ্রু মধ্য দিয়ে। থ্রু হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে, এক পাশ থেকে আরেক পাশ। আফটার পরে, বিফোর আগে বা সামনে বা পূর্বে। ওভার উপর দিয়ে বা বেশি, অ্যালং বরাবর বা ধরিয়া, থ্রু আউট বেপিয়া বা জুড়িয়া। আচ্ছা, থ্রু আউট হচ্ছে যেটা সময় বা অবস্থান এর পুরো অংশ জুড়ে বা পুরো অংশ ব্যাপী, এটা বোঝানোর জন্য থ্রু আউট বলে। হ্যাঁ, যেমন থ্রু আউট সামার, এখানে হচ্ছে পুরো গ্রীষ্মকাল জুড়ে। আবার থ্রু আউট বাংলাদেশ, এখানে হচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী। তাহলে এগুলো হচ্ছে কমন প্রিপোজিশন এবং এগুলোর অর্থটা খুব জরুরি জানা।
আর না হলে বোঝা পরবর্তীতে যে প্রিপোজিশনের ব্যবহার সেটা শেখা খুব কঠিন। আরো কিছু প্রিপোজিশন, উইদাউট, এটা অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া, বিহাইন্ড পিছনে, নিয়ার নিকটে, আন্ডার নিচে বা অধীনে, অ্যাবাভ স্পর্শ না করে উপরে। অ্যাবাভ হচ্ছে স্পর্শ না করে উপরে, মানে ভাষা ভাষা অবস্থায়। বিসাইড পাশে, বিয়ন্ড সীমার বাহিরে, অ্যাজ এরূপ বা হিসেবে, অ্যালং উইথ সাথে নিয়ে। আচ্ছা, এবারে আমরা দেখি কিছু প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা বলেছিলাম যে প্রিপোজিশন প্লাস নাউন থাকলে সেটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন ইন ফ্যাক্ট, ইন ফ্যাক্ট অর্থ হচ্ছে বস্তুত। ইন ফ্যাক্ট, ইন টাইম যথাসময়ে, ইন ব্রিফ সংক্ষেপে, অল অন এ সাডেন হঠাৎ করে, অ্যাট হোম স্বাধীন বা আরামদায়ক, উইথ বেস্ট উইশেস শুভেচ্ছান্তে, টার্ন ইন্টু পরিণত হওয়া, ইন অর্ডার অফ ক্রমে বা ক্রমান্বয়ে, ইন অর্ডার টু উদ্দেশ্যে। তাহলে ইন অর্ডার অফ হলে ক্রমে, আর ইন অর্ডার টু হলে উদ্দেশ্যে। অন বিহাফ অফ পক্ষে, অ্যাজ এ রেজাল্ট অফ ফলে, ইন রিপ্লাই টু উত্তরে, অ্যাট লার্জ স্বাধীন, লুক ফরওয়ার্ড টু আগ্রহের সাথে, অপেক্ষা করা। এগুলো হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন। আরো কিছু প্রিপোজিশনাল ফ্রেজ, ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ জীবনের সর্বস্তরে। এই যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো, এগুলো জাস্ট দুই একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এগুলো আসে অহরহ। ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, বাই ডিন্ট অফ দ্বারা, অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে, এন্ড ইন স্মোক ব্যর্থ হওয়া, নক অ্যাট দ্য ডোর আসন্ন, অ্যালং উইথ সাথে, ইন ব্রিফ সংক্ষেপে, প্রাইড অন গর্ব করা, অন দিস ডে আজকের এই দিনে, অন দ্যাট ডে সেই দিন, অন ফার্স্ট ডে প্রথম দিন, অন দ্য অকেশন অফ উপলক্ষে, টু সাম এক্সটেন্ট কিছুটা, অল ওভার দ্য ওয়ার্ল্ড বিশ্বব্যাপী। এবারে আমরা দেখব গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। যেমন গো থ্রু, এটার অর্থ হচ্ছে রিড বা পড়া। গো থ্রু অর্থ কিন্তু চলে যাওয়া না, এটা অর্থ হচ্ছে পড়া, গো থ্রু। আচ্ছা, কাম রাউন্ড সুস্থ হওয়া, কিওর হওয়া। টেক ইনটু অ্যাকাউন্ট বিবেচনা করা বা কনসিডার করা। ব্রেক আপ ভেঙে যাওয়া। ডিসরাপশন বা ডিসরাপ্ট করা। ব্রিং অ্যাবাউট ঘটানো, অকার। ব্রিং আপ লালন পালন করা, রেইজ করা বা আপ ব্রিঙ্গিং করা। ক্যারি অন এটা হচ্ছে চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা। ক্যারি আউট এটি হচ্ছে দায়িত্ব পালন করা, এক্সিকিউট করা। কাম আউট সাকসেসফুল, কাম আউট অর্থ হচ্ছে প্রকাশ পাওয়া বা ঘটা। গেট অন অর্থ হচ্ছে আরোহণ করা, গেট অন। যেমন গেট অন এ বাস অর্থ হচ্ছে বাসে আরোহণ করা। গেট অফ নেমে যাওয়া। এরপরে লুক লুক ফর সার্চ করা বা খুঁজে বের করা। লুক আফটার যত্ন নেওয়া। লুক ইনটু অর্থ হচ্ছে খোঁজাখুঁজি করা। লুক ডাউন আপন অর্থ ঘৃণা করা বা পছন্দ করা, ডিসলাইক করা। পুট অন অর্থ হচ্ছে পরিধান করা। সেট অফ বা সেট আউট এর অর্থ হচ্ছে যাত্রা শুরু করা। টেক অফ অর্থ হচ্ছে পোশাক খুলে ফেলা, টেক অফ। অথবা এটা আরেকটা অর্থ হতে পারে যে এরোপ্লেনের যাত্রা শুরু করা, টেক অফ। টেল আপন অর্থ হচ্ছে ক্ষতি করা, হার্ম করা। গিভ আপ ফরসেক করা বা ত্যাগ করা, গিভ আপ ত্যাগ করা। হ্যাঙ্কার আফটার লোভ করা, গ্রিড। টার্ন ইনটু এটা হচ্ছে পরিণত হওয়া, ট্রান্সফর্ম। ডাই অফ অথবা ডাই ফ্রম, ডাই অফ অথবা ডাই ফ্রম এটা হচ্ছে মৃত্যুতে রোগে মারা যাওয়া। ডাই অফ অথবা ডাই ফ্রম অর্থ রোগে মারা যাওয়া। ডাই ফর হচ্ছে ভালো কোনো কারণে মারা যাওয়া, ভালো কোনো উদ্দেশ্যে মারা যাওয়া। ডাই বাই হচ্ছে কোনো কোনো দুর্ঘটনা, যেমন যেমন সুইসাইড কিংবা রোড অ্যাক্সিডেন্ট, এই জাতীয় কোনো দুর্ঘটনা হলে মারা যাওয়াটাকে বলা হয় ডাই বাই। টেক ইন অর্থ হচ্ছে শোষণ করে নেওয়া বা শুষে নেওয়া, টেক ইন, অথবা গ্রহণ করা, টেক ইন। তো আজকে এই পর্যন্তই। কিছু প্রিপোজিশনের মূলত অর্থ এবং প্রিপোজিশনাল ফ্রেজের অর্থ, গ্রুপ ভার্বের অর্থ, এগুলোই আজকে আলোচনার বিষয় ছিল।
নেক্সট ক্লাসে আমরা প্রিপোজিশনের আরো বিষয়গুলো জানবো, যেমন সেখানে কিছু কমন প্রিপোজিশনের বিভিন্ন রকমের ব্যবহার সেখানে দেখব। তো সবাইকে সেই ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। যদি এই ক্লাসগুলো একত্রে দেখতে চাও তাহলে এই যে চ্যানেলটির নাম দেওয়া আছে ইউটিউবের, এই চ্যানেলটিতে ঢুকে সেখানে দেখতে পারো, এবং সেখানে আরো অন্যান্য বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করা আছে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার দেখা হবে।